স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাম। এবার জানাবো খবরের বিস্তারিত। যে লেক বাঁচাতে ভাঙা হয়েছিল 16 তলা বিজিএমইএ ভবন, এবার সেই হাতির ঝিল লেক ভরাট করেই বানানো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প। রাজধানীর কারওয়ান বাজার থেকে পান্থকুঞ্জ পার্কে নামানো একটি র্যাম্পের জন্য ভরাট করা হয়েছে লেকের বড় একটি অংশ। লেক বাঁচিয়েও এই প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে মত নগর পরিকল্পনাবিদদের। লেক ভরাটের এই কাজকে আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। নিয়মের ব্যত্যয় দেখছে পরিবেশ অধিদপ্তরও। তবে প্রকল্প শেষে লেকের আগের পরিবেশ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। রাজধানীর হাতিরঝিলের প্রবাহ বন্ধ করে গড়ে ওঠা পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমই এর 16 তলা এই ভবন ভেঙে ফেলা হয় 2020 সালে। কারণ ছিল নিয়ম অমান্য করে হাতিরঝিল লেক নষ্ট করে বানানো হয়েছিল এই ভবন। কিন্তু এবার খোদ সরকারই ভরাট করেছে সেই হাতিরঝিল লেক। লেকের একটি অংশ ভরাট করে বানানো হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প, যা এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশ থেকে পান্থকুঞ্জ পার্ক দিয়ে নামানো হচ্ছে। সরেজমিনে দেখা গেছে কারওয়ান বাজার অংশের রেল লাইনের দুই পাশের লেকের 3 দিক থেকেই ভরাট করে ফেলা হয়েছে, যাতে লেকের এই দুই অংশের প্রায় অর্ধেকই ভরাট হয়ে গেছে। এরই মধ্যে বেশ কিছু পিলারও বসানো হয়েছে লেকের ভেতরেই। নগর পরিকল্পনাবিদরা বলছেন যে র্যাম্পের জন্য হাতিরঝিলের একটি অংশ ভরাট করা হয়েছে, তা রক্ষা করেই বাস্তবায়ন করা যেত এই প্রকল্প। আমরা মনে করি যেত যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অ্যালাইনমেন্টটা ঠিক করা হতো তাহলে হয়তো বাঁচানো যেত। প্রয়োজনীয়তাটা নিরীক্ষা করা দরকার যে আসলে এটা প্রয়োজন কিনা এবং এটার জন্য কি কি বিকল্প আছে, সেইগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, যেটা করা হয়নি। অরিজিনাল যে প্রকল্প সেই প্রকল্পের সাথে এটা ছিল না, এটা বর্ধিত অংশ। পরিবেশবিদরা বলছেন রাজধানীর ভেতরে এভাবে লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আত্মঘাতী। একই জায়গাতে যখন বিল্ডিংটা ভাঙার পরে সেটি যখন রিস্টোরেশন মাত্র করা শেষ হলো হাতিরঝিলকে, তখনই সেখানে আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের আবার যখন পাইলিং করে পিলার নামানো হচ্ছে, 40টা পিলার ওইখানে দেওয়া হচ্ছে, তখন আসলে হতাশই হতে হয় পরিবেশ সংরক্ষণের এই দূর্ণতা দেখে। আমরা ব্যাকফুটে চলে গেলাম, আবার আমরা সেই হাতিরঝিলকে এখন ডোবা বানিয়ে ফেললাম, সেটি আমরা এখন পুকুর সাইজ করে ফেললাম। লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আইন পরিপন্থী বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। লেক ভরাট করলে তো এটা তো বৈধ হবে না, এবং আমাদের পরিবেশ ছাড়পত্র যখন আমরা দেই এই ধরনের কোনো জলাধার ভরাটের কোনো অনুমতি দেওয়া হয় না। তো এটা পরীক্ষা করতে হবে, এবং আমাদের এনফোর্সমেন্ট উইং আছে, নিশ্চয়ই তারা দেখছেন। লেক ভরাট করে যদি কনস্ট্রাকশন কাজ করতে হয় সেটা তো আমরা অ্যালাউ করব না। তা আন্তঃমন্ত্রণালয়ের বিষয় এবং পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গের বিষয়। লেক ভরাট করে এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের বিষয়ে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন। কাজ হয়ে গেলে এগুলো সব উঠে যাবে, এগুলো তুলে আবার আমরা আগের অবস্থায় নিয়ে এসে দেবো। পিলারগুলো তো সাইড দিয়ে থাকবে কিছু, বাট তাও পার্ক এসে যাচ্ছে সব পিলার। এখানে অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করেই তো এগুলো চিন্তা ভাবনা করছে। লেক বাঁচাতে র্যাম্পের নকশা পরিবর্তন বা পরিমার্জনের দাবি জানিয়েছেন পরিবেশ সহ সংশ্লিষ্ট সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রস্তুত ময়দান। কাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপে 2 ভাগে ইজতেমায় অংশ নেবেন মাওলানা জোবায়েরপন্থীরা, আর মাওলানা সাদপন্থীদের ইজতেমা হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। টঙ্গীর তুরাগ নদের তীরে 160 একর জমি জুড়ে বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করা হয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর থেকেই আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। মুসল্লিদের ভিড় বিবেচনা করে কয়েক বছর ধরে ইজতেমার আয়োজন হচ্ছিল 2 পর্বে। এবার প্রথম পর্বও হবে 2 ধাপে। প্রথম পর্বের প্রথম ধাপে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের 41টি জেলার তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। দ্বিতীয় ধাপে 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাকি জেলার মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা হবে 14, 15 ও 16 ফেব্রুয়ারি। বুধবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লি ও নেতারা তাদের খিত্তা অনুযায়ী ময়দানে অবস্থান নেওয়া শুরু করেছেন। আগে আসে ওই যে জায়গা নিচ্ছি, আমলে এখন বসবো। ফজরে এসে আমরা এখানে জামাত করছি আর কি।
ইজতেমা ময়দান পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক জানান, নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিবি। ৩৬৫টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ময়দান পর্যবেক্ষণ করা হবে। প্রায় ৬,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ১০,০০০ স্বেচ্ছাসেবক। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি। সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন পুলিশ মহাপরিদর্শকও। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো দি হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। তাবলিগ জামাতের ভেতরের দ্বন্দ্ব সংঘাত যেন ইজতেমা ময়দানে ছড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বিঘ্নে সব আয়োজন সম্পন্ন হবে এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। সাহিত্য পুরস্কারের ঘোষিত তালিকা থেকে ৩ জনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদের নাম বাদ দেওয়ার বিষয়টি বুধবার বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয় ২৩শে জানুয়ারি। এরপর ২৫শে জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, নাম থাকা কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হলো। বাংলা একাডেমি ওই দিন ৩ কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনর্প্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায়। মঙ্গলবার ছিল ৩ কার্যদিবসের শেষ দিন। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বুধবার রাতে মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদের নাম বাদ দেওয়ার কথা জানানো হয়। মোহাম্মদ হান্নানকে মুক্তিযুদ্ধ ও ফারুক নওয়াজকে শিশু সাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। আর কথা সাহিত্যিক সেলিম মোর্শেদ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা স্থগিতের পর ২৭শে জানুয়ারি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তাকে কথা সাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। বুধবারের সভায় পুরস্কার প্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়। তারা হলেন মাসুদ খান, শুভাশিস সিনহা, সলিমুল্লাহ খান, GH হাবিব, মোহাম্মদ শাহজাহান মিয়া, রেজাউর রহমান, সৈয়দ জামিল আহমেদ। এই ৭ জন পাচ্ছেন ২০২৪ সালের পুরস্কার। জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর অংশগ্রহণ দেশের ফুটবল বদলে দিতে সাহায্য করবে। একই সাথে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলতে আরও বেশি আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড, বিকজ এখন যেটা হয়েছে শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, ফিলিপিন্স বলেন, সবারই কাছে কিন্তু যত ফরেন প্লেয়ার আছে মানে ফরেনার সব কিন্তু এসে জড় হয়ে গেছে। সো দ্যাট উইল বি এ ভেরি গুড পজিটিভ ফর বাংলাদেশ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।